নমস্কার। মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। আপনাদের সকলকে জানাই বাংলার শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, প্রণাম, নমস্কার, ভালোবাসা ও শুভকামনা। সকলে মঙ্গল কামনা করি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা একদমই আমার ব্যক্তিগত ধারণা, সেটা হচ্ছে যে কোনো কিছু শুভ, বিশেষত শুভ নববর্ষ, এই ধরনের যে উইশগুলো বা কামনাগুলো, ইচ্ছাগুলো নিষ্পেষিত অত্যাচারিত মানুষের ক্ষেত্রে সবসময় খাটে না। কাজেই পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যা পরিস্থিতি আছে, সেখানে প্রকৃত শুভ নববর্ষ যদি আসতে হয়, সেটা আনতে হবে এই পশ্চিমবঙ্গের মানুষকে ওই 4 মে। এবং এই সমস্ত অপশাসন, অরাজকতা এবং অন্ধকারকে সরিয়ে দিয়ে যখন মুক্তির আলো ঘটবে, মুক্তির সূর্য উদয় ঘটবে, তবে হবে প্রকৃত শুভ নববর্ষ। আপনারা আমার সাথে একমত হতেও পারেন, নাও হতে পারেন। আপনারা সেটা কমেন্টে হাত খুলে নিজেদের মতামত লিখুন এবং একটু শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, যাতে আপনাদের মতামতগুলো এই এপিসোডের সাথে চতুর্দিকে ছড়িয়ে পড়তে পারে, মানুষের মধ্যে আপনার মতামতটাও গিয়ে পৌঁছতে পারে। কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। এবার আসি আসল প্রসঙ্গটাতে, যে ভয়, ভোট, ভয়, ভিড় আর ভোট, এইটা হেডলাইন দিয়েছি। তার কারণ হচ্ছে, খেয়াল করে দেখবেন যে এই তিনটের সাথে কিন্তু একটি ভোটের ফলাফল বা একটা নির্বাচনের যে ফলাফল, সেটা ভীষণভাবে জড়িত। আজকে পশ্চিমবঙ্গের ইতিহাস যদি আপনারা খোঁজেন, সেই স্বাধীনতার পরের কিছুটা অংশ যদি বাদ দেন, কংগ্রেসি জমানা থেকে শুরু করে বামফ্রন্টের জমানা এবং এই যে জমানাটা চলছে, ভয়হীন, মানে ভোট মানেই একটা ভয়। কে ভয় দেখাবে? যে দল শাসন ক্ষমতায় থাকবে সে ভয় দেখাবে। আপনারা খেয়াল করুন যে এই পশ্চিমবঙ্গের সাথে কিন্তু একই সাথে আরো 5টা রাজ্যে ইলেকশন হচ্ছে। এবং গত এই 10 বছর, বেশি যেতে হবে না, গত 10 বছরে ভারতবর্ষের সমস্ত জায়গার যত ইলেকশন হয়েছে, সব যদি খোঁজ নেন, খবরের কাগজগুলো, পিছনের খবরের কাগজ খুঁজে বার করে আবার পড়েন, তখনকার খবর যদি ইউটিউবে সার্চ করে দেখেন, কোথাও কোনো রকম হিংসা, ভয়ে এই সমস্ত কিন্তু খবর আপনারা দেখতে পাবেন না। এমনকি যেটা আগে অতীতে সব থেকে আলোচনার কেন্দ্রের মধ্যে থাকতো, সেটা হচ্ছে বিহারের ইলেকশন, এবং সেই বিহারের ইলেকশনও এখন নিরুপদ্রব, মানে অশান্তিহীন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু একটা জিনিস খেয়াল করবার, সেটা হচ্ছে ভয়। ভয় দেখানোটা শাসক তখনই দেখায় যখন সে বুঝতে পারে যে মানুষ আমাকে ভালোবাসে না, মানুষ আমাকে পছন্দ করছে না, আমার সমস্ত কটা কাজকে মানুষ বর্জন করেছে। সেই বার্তাটা যখন সে বুঝতে পারে, একদম মানে নিচু লেভেল থেকে তাদের উঁচু লেভেলের যত নেতা মন্ত্রী সমস্ত থাকে, জমানায় জমানায় তারা সেটা, সেই বার্তাটা বুঝতে পারে, এবং তখন একটাই উপায় থাকে, ভয় দেখা। আর এটা হচ্ছে ইতিহাসের নিয়ম। এই ভয় মানুষ দেখে, ভয়ের বিরুদ্ধে মানুষ কিছু করে উঠতে পারে না কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত, এই আগের এপিসোডগুলোতে বলেছিলাম না, যতক্ষণ পর্যন্ত মানে যে কোনো, যখন যখন যে যে দল শাসন ক্ষমতায় অতীতে ছিল, তারা যতক্ষণ পর্যন্ত শাসনযন্ত্র, মিনস অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার বা পুলিশি যে সমস্ত পাওয়ার, পুলিশ এবং প্রশাসন, এই দুটোকে কাজে লাগিয়ে যতক্ষণ পর্যন্ত ভোট বৈতরণীটা পার হতে পারে, ততক্ষণ পর্যন্ত মানুষের কিচ্ছু করার থাকে না। এবার আসি যে রেজাল্টের কথা যদি ধরেন,
আপনি সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলের জমানা, যেটা পশ্চিমবঙ্গের একটা অস্থির 60-এর দশক এবং 70-এর দশকের মাঝামাঝি অংশটাকে বলা হয় যে পশ্চিমবঙ্গের একটা অস্থির সময়। বিভিন্ন ধরনের অরাজকতা সেই সময় ঘটেছে, সেই সময়েও চাকরি দুর্নীতি ঘটেছে, সেই সময়েও বন্দুক দেখিয়ে চাকরি নেওয়া হয়েছে, সেই সময়েও গণটকাটুকি করে পরীক্ষায় পাশ করবার সিস্টেম ছিল। আমাদের মতো বয়সী মানুষরা কখনো মধ্যে তখন যারা সদ্য জন্মেছি অথবা যারা সবে স্কুলে যাতায়াত করতে শিখেছি তাদের খুব অস্পষ্ট স্মৃতি থাকতে পারে, কিন্তু আমাদের থেকেও যারা বর্ষিয়ান তাদের কাছে সেই স্মৃতিগুলো কিন্তু ঘাঁটলেই খুব টাটকা হয়ে দেখা দেয় এবং মিল খুঁজে পান তারা বাম জমানার শেষের দিকের অংশের সঙ্গে। জিনিসটা সেই এক যে ভোটারকে ভয় দেখাতে হবে এবং ভয় দেখিয়ে শাসন ক্ষমতা করায়ত্ত করতে হবে। পাশাপাশি ঘটে কি, যে মুহূর্তে মানুষ সুযোগ পায় সেই যে ভয়টা কাটিয়ে উঠতে পারে এবং তার অনুকূল পরিবেশ পায়। বলে একটা গাছ যদি তার অঙ্কুরোদ্গম হতে হয় তার একটা অনুকূল ভৌগোলিক পরিবেশের দরকার হয় না? যেমন আমরা ভূগোল বইতে পড়েছি ছোটবেলায়, ক্লাস 9, 10, 8, যে ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ, গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ, চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ, তেমনি আবার কার্পাস তুলা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ। এক একটার আলাদা 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 আলাদা, কতটা বৃষ্টিপাত, কতটা তাপমাত্রা, কতটা মাটি, কি ধরনের মাটি, দোআঁশ মাটি না এঁটেল মাটি না কৃষ্ণ মৃত্তিকা নাকি পাথুরে মাটি, এক একটা গাছের এক এক ধরনের বেড়ে ওঠা। তেমনি ভোটের ক্ষেত্রেও মানুষ যখন ভয়টা কাটিয়ে উঠতে পারে, তার অনুকূল পরিবেশ যখন ঘটে, তখন কিন্তু বেশি কিছু মানুষকে প্রচার করে বোঝানোর দরকার পড়ে না। আমাদের মায়েরা, আমাদের মা বোন দিদি জেঠিমা কাকিমা এরা যে রান্না করে, যে রান্নাটা করেন, যখন ধরা যাক কোনো একটি সবজি, কোনো একটি তরকারি রান্না করেন, তাতে কাঁচা আলু, সবজি বিভিন্ন রকম কাটাকুটি হয়, তেল মশলা ইত্যাদি ইত্যাদি দিয়ে কড়ার মধ্যে আগুন জ্বালিয়ে সেটা রান্না করেন বিভিন্ন রকম, মানে সেটা একটা কেমিস্ট্রি, ওটা একটা আমি বলি ওটা একটা ল্যাবরেটরি, সাংঘাতিক দক্ষতার প্রয়োজন হয় সেখানে, ওটাও একটা কেমিস্ট্রি। কিন্তু সব শেষে গিয়ে খেয়াল করে দেখবেন যে একটা নতুন স্বাদ তৈরি হয় সব মিলে সেই রান্নাটা, যাকে আমরা কখনো বলি মুড়োঘণ্টের ডাল, কখনো বলি খিচুড়ি, কখনো বলি কোনো কিছু মাছের ঝাল, আলাদা আলাদা মানে রান্নার আলাদা আলাদা নাম আছে। কিন্তু এবার যদি সেটাকে আপনি ভোটের ময়দানে দেখেন, আচ্ছা এত কিছু, এই 15 বছরের সমস্ত কিছু কি মানুষ গড়গড় করে বলে দিতে পারে যে এই দেখো এই দলটা এই দুর্নীতি করেছে, এই অপরাধ করেছে? সাধারণ খেটে খাওয়া মানুষজন কিন্তু অত নিখুঁতভাবে বুঝিয়ে বলতে পারে না, কিন্তু তার ভিতরে, মনের ভিতরে, সত্তার ভিতরে একটা রান্না হয়, ওই রান্নাটা বুঝিয়ে দেয় রান্নাটা তিতো হলো নাকি নুনে পোড়া হলো, নাকি পুড়ে গেল, তলা লেগে গেল, নাকি সেটার স্বাদটা ঠিক আছে। এইটা কিন্তু খুব ভাইটাল একটা জায়গা, যেটাকে সম্বল করে সে যখন সুযোগ পায়, যখন এই নির্বাচন কমিশন এবারে যে উপযুক্ত ব্যবস্থাগুলো নিচ্ছে, নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করছে, সেরকম উপযুক্ত পরিবেশ যখন পায়, তখন তাকে আর অন্য কিছু বোঝাতে হয় না। তেমনি তার কাছে কিন্তু কে প্রার্থী হয়েছে না হয়েছে সে সমস্ত গৌণ হয়ে যায়। সে তখন বেছে নেয় কি একটি শব্দকে, তার নাম হচ্ছে না, নো। এটাই হচ্ছে নো ইনভার্টেড কমার মধ্যে নো ভোট, যাকে খুশি ভোট দেব, একে দেব না। ঠিক এই ঘটনা কিন্তু ঘটেছিল ওই কংগ্রেস জমানায়, সিদ্ধার্থ শঙ্কর রায় জমানা যখন উল্টে গেল, তার ঠিক আগের বার সিদ্ধার্থ শঙ্কর রায় কিন্তু প্রায় 230-এর প্লাস আসন নিয়ে ক্ষমতায় এসেছিল যুক্তফ্রন্ট গভর্নমেন্টের ঠিক পর। এটা আমরা অনেকবার অ্যানালিসিস করে দেখিয়েছি। তার ঠিক পরে আসলো, উল্টে গিয়ে আসলো বামফ্রন্ট, মানে সিপিএম এর নেতৃত্বাধীন বামফ্রন্ট।
আর 34 বছরের বামফ্রন্ট সেই শাসনযন্ত্রটা যখন কায়েম করলো, ওই সেম সেই পুলিশ, সেম সেই অ্যাডমিনিস্ট্রেশনের সমস্ত রন্ধ্রগুলোকে একেবারে নিখুঁতভাবে সাংঘাতিক সাংগঠনিক দক্ষতায় সেই যেখানে যেখানে ছিদ্র আছে সেগুলোকে ভরাট করে সমস্তটা, যাকে বলা হয় ওই কি বলে অনিল আয়ন বলা হতো তখন, বাম আয়ন বলতে পারেন, বা সমস্তটাই লাল ভর্তি করে দেওয়া, লাল পতাকায় ভর্তি করে দেওয়া, এরকম একটা পরিবেশ তৈরি করে দেওয়া যে ভাতের হাঁড়িতে যে ভাতটা ফুটবে সেটাও পার্টি অফিসের নির্দেশে ফুটবে, লোকাল কমিটির নির্দেশে ফুটবে, এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং সেখানেও কিন্তু মানুষের মনের মধ্যে রান্না চলছিল, সবজি কাটা হচ্ছিল, ডাল চাল আলাদা 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 করে মানুষের মনের মধ্যে জোগাড় হচ্ছিল, রান্নাটা হয়ে উঠছিল না। 2011 হলো সেই সুযোগ, যখন এইখানে সব থেকে যারা এখনো হতাশা প্রকাশ করেন, সন্দেহ প্রকাশ করেন, তাদের প্রতি সম্মান জানিয়ে একটা সূত্র আপনাদেরকে জানাতে চাই আজকে, যে দেখুন, নিরাশা হতাশা এগুলো তো মানে করে আপনি কিছু পাবেন না। হতাশার মাধ্যম দিয়ে আপনি কখনো একটা সুন্দর সময়কে এক্সপেক্ট করতে পারবেন না। আশা সঞ্চার তো করতেই হবে, হয়তো সেটা করছি, হয়তো তার মধ্যে ভুল থাকছে, ত্রুটি থাকছে, আপনারা সংশোধন করে দেবেন। কিন্তু এটাকে একটা জিনিস দেখাতে চাইছি, খেয়াল করুন যে যখন কংগ্রেস জমানা শেষ হচ্ছে, তখন এই সিপিএম বা সিপিএম লেড সিপিআই ভেঙে গিয়ে সিপিআইএম হওয়া, তার আগে ছিল বাংলা কংগ্রেস ইত্যাদি ইত্যাদি, একটা খিচুড়ি মতো হয়েছিল। প্রচুর দল কিন্তু সেইবারের ইলেকশনেও লড়াই করেছিল, কিন্তু সংগঠন যদি বলতে হয় সেটা কতটা ছিল, যদিও তৎকালীন বাম নেতাদের মধ্যে গ্রামে রন্ধে রন্ধে ঢুকে ঢুকে প্রচুর লড়াই আছে, তাদের স্বার্থত্যাগ আছে, করে একটা সাংগঠনিক ভিত্তি তারা তৈরি করতে পেরেছিলেন, যেটা 77-এর ভোটে তার ফল পেয়েছিল তারা। আর যদি বলেন যে ওই 2006-এর ইলেকশন, সেই সময় থেকে তৃণমূল কংগ্রেস একবার মানে পশ্চিমবঙ্গে আসার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু হলো উল্টো, প্রায় 235-এর মতো আসন নিয়ে 30টা আসন মতো এই তৃণমূল কংগ্রেস সঙ্গে পেয়েছিল, নিয়ে আরো বিপুলভাবে বামফ্রন্ট এসে হাজির হয়েছিল। ঠিক এর আগের বারেরটা যেটা হয়েছিল, যেটা আমরা আগের এপিসোডে দেখিয়েছি। কিন্তু এবার খেয়াল করুন, তৃণমূল কংগ্রেসের সংগঠন বলতে কি ছিল তখন? প্রায় কিচ্ছু ছিল না। কাকে বলে বুথ কমিটি, কাকে বলে কি ওদের কি জেলা কমিটি, অঞ্চল কমিটি, টাউন কমিটি, কমিটির ক ছিল না সেখানে। যখন তৃণমূল কংগ্রেস 2011 সালের কথা বলছি, লোকসভায় ছিল একটা মাত্র এমপি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এইরকম একটা অবস্থা নিয়ে যখন তারা এগোচ্ছে, তাদের কটা, তাদের নেতা নেত্রীদের কজন চিনত? আজকে তারা বিখ্যাত বিখ্যাত নামটাম ইত্যাদি, বিখ্যাত কেউ কেউ বলে অবলিক দিয়ে কুখ্যাত কেউ কেউ আছে তাদের মধ্যে, এটাই হয়। দীর্ঘদিন শাসন ক্ষমতা করায়ত্ত করলে কেউ কেউ তো কুখ্যাত হয়ই। আমি সেটাও কনসিডার করে নিয়ে বলছি, তখন এই তৃণমূল কংগ্রেসের সংগঠন কি ছিল, কতটা প্রচার করতে পেরেছিল মাঠে ময়দানে গিয়ে, কতটা গ্রামের মধ্যে রাস্তায় রাস্তায় ঢুকে তারা প্রচার করবার সুযোগ বামফ্রন্ট বা সিপিএম তাদের দিয়েছিল, আপনারা একটু স্মরণ করুন। সুযোগই দিত না কথা বলবার সিপিএম বা বামফ্রন্ট। আর শেষের দিকে তো বামফ্রন্ট বলতে প্রায় আর অন্য কিছু ছিলই না, সবটাই সিপিএম হয়ে দাঁড়িয়েছিল। কজনকে পাড়ায় প্রচার করতে দিত, কটা স্ট্রিট কর্নার পর্যন্ত করতে দিত বিরোধী দল, সেটা তৃণমূল কংগ্রেসও কোন, আর বিজেপি তখন অতটা ছিলই না বলতে গেলে। এবার যদি তার সাথে কনসিডার করেন যে ভিড়, তখন বামফ্রন্টের প্রচুর ভিড় হচ্ছিল। ওই এটা আগের বার বলেছিলাম যে বুদ্ধদেব ভট্টাচার্যের সেই র্যালি যাদবপুরে, ব্রিগেড, প্রত্যেকটা জায়গাতে প্রচুর ভিড় হচ্ছিল, প্রচুর ভিড় হচ্ছিল। কিন্তু তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাগুলোতে কিন্তু তখন মানুষ ছুটে গিয়ে ভিড় জমাচ্ছিল, অত বাধা সত্ত্বেও জমাচ্ছিল। এবার খেয়াল করুন, কিন্তু পাশাপাশি খেয়াল করতে হবে যে তখন কিন্তু বামফ্রন্টের সভাগুলো খালি যেত না, লোক ভরত।
আর এবার এসে কি দাঁড়িয়েছে, ভিড় আর ভোটের মধ্যে কিন্তু তফাৎ আছে। কখন সেই তফাৎটা থাকে, যখন মানে বিরোধী দলের সবাই ভিড় হচ্ছে, সেইটা ভোটে কনভার্ট হচ্ছে কিনা, এইটার মধ্যে কিন্তু বিস্তর তফাৎ থাকে। কখন তফাৎ থাকে, যখন মানুষ ভয়ে ভোট দিতে পারে না। ভিড় তো জমায়, কিন্তু ভোটের সময় গিয়ে সেটা দিতে পারে না, ভাবে দূর তো কিছু হবে না, ওই যে শাসক দল আছে ওই ফিরে আসবে, বেকার আমি কেন আর ওই ঝামেলার মধ্যে যাব। এই মেন্টালিটি থেকে কিন্তু সেই ভিড়টা ভোটে কনভার্ট হয় না, হতো না। আর ওই আবার বলছি, অনুকূল পরিবেশ পেলে যখন দেখা যাচ্ছে যে শাসক দল, যে বিদায়ী শাসক দল, তার বিরুদ্ধে কিন্তু ওই খিচুড়ি রান্না হয়ে একটা টেস্ট তৈরি হয়ে আছে মানুষের মনের মধ্যে, বীতশ্রদ্ধ ভাব, যখন মানে আবার বলছি যে তৃণমূল কংগ্রেসের ওই 2011 সময় কতটুকু প্রচার করতে পেরেছে একটু ভেবে দেখবেন তো, এবং কটা প্রার্থীকে মানুষ চিনত। তখন মানুষ ভেবে নিয়েছিল যাকে খুশি ভোট দেবো, কলা গাছকে ভোট দেবো, কিন্তু বামফ্রন্টকে দেবো না, বামফ্রন্টকে ভোট দেবো না। ফলবশত 235 থেকে বামফ্রন্ট নেমে এসেছিল 60-এ ফ্রন্ট হিসেবে, আর সিপিএম তো আরো কম, সেই রিকভারি তারা আর করতে পারে। এবার আসুন, যদি এখানে বিরোধী দলের যে সমস্ত সভাগুলো হচ্ছে, যে দীর্ঘদিন যাবৎ বিরোধী দল বিজেপি, মূলত বিজেপি, তারা কোনো রকম সভাই করতে পারছিল না, যে কোনো একটা সভা করতে গেলে হাইকোর্টে গিয়ে পারমিশন নিতে হচ্ছিল, তা সভাটা করবে কি, সেম শাসনযন্ত্র, পুলিশ এবং প্রশাসন দিয়ে আটকে রেখে দেওয়া। এবং তার ফলবশত ওই যে ভিড়টা যতই অল্প স্বল্প হোক না কেন, সেইটা কিন্তু দুবার ধাক্কা দেওয়ার চেষ্টা করেছে। আগের বিধানসভায় 77টা, আর এবারে লোকসভায় 12টা। অত ছাপ্পা, অত বাধা, অত কিছু সত্ত্বেও কিন্তু ওইটুকু হয়েছে। এবার পরিস্থিতি একদম আলাদা। যারা বলছেন বিজেপি সংগঠন নেই, বিজেপির সাংগঠনিক জোর নেই, অবশ্যই প্রচার, প্রার্থী, সংগঠনে বাদে নানান ধরনের সমালোচনা প্রচুর প্রচুর থাকতে পারে। হেরে গেলে অবশ্যই, বিজেপি যদি হেরে যায়, তাহলে সেই সমস্ত সমালোচনাগুলোই কিন্তু বিরাট বিরাট মহিরু বটবৃক্ষের মতো আকার ধারণ করতে পারে। কারণ হার ইজ হার, জয়ের থেকে বড় জয় আর কিছু হয় না। একটা বড় জয় অনেক ত্রুটি বিচ্যুতিকে কিন্তু ঢেকে দেয়, কিন্তু মানুষের মন কি, মানুষ এবারের ক্ষেত্রেও কিন্তু সেই 2011-র মতো সবাইকে দেবো, ঠিক আছে, কলা গাছকে দিয়ে দেবো ভোট যদি দাঁড়ায় সামনে, কিন্তু এই অপশাসনকে ভোট দেব না, ওই অন্ধকারকে ভোট দেব না, এই চোরেদের ভোট দেব না, এই হয়ে গেছে মানুষের মনোভাব। কাজেই ওই যে বললাম, একটা জিনিস কিন্তু মানুষ পছন্দ করে না ভোটের রাজনীতিতে, সেটা হচ্ছে ভয় দেখানো। কোন রাজনৈতিক দল ততক্ষণ পর্যন্ত ভয় দেখিয়ে ভোটে জিততে পারে যতক্ষণ পর্যন্ত তার দলদাস প্রশাসন, তার দলদাস পুলিশ, ইদানিংকালে সিভিক ভলেন্টিয়ার, এই সমস্তগুলোকে তারা কাজে লাগাতে পারে। আর এবার নেই, এগুলোর একটাও তার হাতে নেই। কাজেই মানুষ মুক্ত মনে যদি ভোট দিতে পারে, তখন আবার সেই নো ভোট কিন্তু এসে এইবারের প্রেক্ষিতে খুব বেশি ইম্পর্টেন্ট। সবাইকে দিতে পারি, কলা গাছ দাঁড়ালে দিয়ে দেবো সামনে, কিন্তু একে দেব না, এই অপশাসনকে দেব না, এই স্বৈরাচারকে দেব না। এইটা যদি পাশে রাখেন, আর লাস্ট কথা যেটা বলছি, বিরোধী দল বিজেপির মানে মিটিংগুলোতে এই চচ্চরে 40-41 ডিগ্রি গরমে যে পরিমাণ ভিড় হচ্ছে, আর তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেত্রী তার এবং তাদের অন্যান্য নেতা নেত্রীদের, আপনার পাড়ার প্রতিবেশী, এই পাড়া রাস্তাঘাট গাড়িতে যেতে যেতে দেখতেই পাচ্ছেন, স্ট্রিট কর্নার বা সাধারণ মিটিংগুলোতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং তো ছেড়ে দিন, তাতেই লোক হচ্ছে না। সাধারণ ওই স্ট্রিট কর্নারগুলোতে চেয়ার পাতা আছে, 20 জন লোক নেই সেখানে। আর একটা ভাবে ভোট হয়। শেষ কথা বলে শেষ করি, এখানে কোনো বিরোধী দলের প্রচার টোচার লাগে না।
যখন এই রকম অপশাসন মানুষকে চেপে ধরে, দম বন্ধ করে দেয়, অত্যাচারিত মানুষকে কাউকে প্রচার করিয়ে কিচ্ছু বুঝিয়ে দিতে হয় না, মানুষ প্রচার নিজের থেকে নিজে করে নেয়। এখন হয়েছে টোটো, ভ্যান, রিক্সায় করে যেতে যেতে মানুষ একটা অচেনা মানুষের সঙ্গে গল্প করতে করতে এগোয়। ভ্যানওয়ালা, টোটোওয়ালা একটা কথা বলে, তারাও দুটো কথা বলে, বলে মত তৈরি হয়। ট্রেনে যেতে যেতে সহযাত্রীর সাথে সহযাত্রীর চোখে চোখে ইশারা হয়, মানুষ বুঝে নেয় পাল্টাচ্ছে। মানুষ বাজারে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন বাজারের হাঁটে তখন বুঝে যায়। যখন মানুষ ফোনে গল্প করে তখন মানুষ বুঝে যায়। নিজেদের মধ্যে মত প্রকাশ, মতের আদান প্রদান ওখানে হয়। কাজেই সংগঠন কার কত জোর সে এবারের ভোটে কোনো ইম্পর্টেন্ট ইস্যুই না। ইস্যু হচ্ছে নো ভোট, সবাইকে দেব কিন্তু ওকে দেব। এপিসোড ভালো লাগলে আপনারা আবার বলছি লাইক করুন, শেয়ার করুন, একটু সাবস্ক্রাইব করুন, একটু নোটিফিকেশনটা অন রাখুন, অল করে দিন যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছয়। আপনারা হাত খুলে লিখে শেয়ার করুন যাতে আপনাদের কমেন্টগুলো চতুর্দিকে ছড়িয়ে পড়তে পারে। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।